আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। দর্শক, শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। 5 লাখ কর্মচারী নিয়োগের পরিকল্পনা সরকারের, সংসদে প্রধানমন্ত্রী। জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় কৌশলগত মজুদের পরিকল্পনা পরামর্শ কমিটির, গ্যাস কূপ খনন সহ জ্বালানির সক্ষমতা বাড়ানোর ঘোষণা। জ্বালানির সংকটে বেড়েই চলেছে ভোগান্তি, এখনো চালু হয়নি ফুয়েল পাস। ডিজেল নিয়ে আরও 2টি জাহাজ চট্টগ্রামে। দেশে চাঁদাবাজি হচ্ছে স্বীকার করে জিরো টলারেন্স নীতি ঘোষণা তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। কুষ্টিয়ার পীর হত্যা ঘটনা পরিকল্পিত। এবং শান্তি আলোচনার অগ্রগতির জন্য সৌদি, কাতার, তুরস্ক সফরে পাক প্রধানমন্ত্রী। সংঘাতের পরিবর্তে আলোচনায় বসার ইঙ্গিত উভয় পক্ষের। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইরান সহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। দেশের জনগণের বড় সমর্থন নিয়ে সরকার এসেছে বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্লু ইকোনমি নিয়ে সরকারের পরিকল্পনা আছে। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। সকালে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। 4 দিনের বিরতির পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কার্যসূচি অনুযায়ী গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনা হয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বেলা 11টায় শুরু হওয়া অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সুনীল অর্থনীতির বিকাশ প্রশ্নোত্তরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প, অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, দায়িত্ব নেয়ার 180 দিনের মধ্যে অগ্রাধিকার কর্মসূচি ও দৃশ্যমান অগ্রগতির কথা। অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটিকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য, দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। মাননীয় স্পিকার, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার। এবং সেজন্যই আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই বৃক্ষরোপণেও বিভিন্নভাবে সমাজের খেটে খাওয়া বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। এদিকে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে তা সামলাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে এশিয়া জিরো এমিশন কমিউনিটি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বর্তমান সংকটে পারস্পরিক নির্ভরশীলতার কথা জানিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত এশীয় প্রতিক্রিয়ার উপর জোর দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন অর্থায়নের আহ্বানও জানান সরকার প্রধান। সম্মেলনে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া সহ 14টি দেশ অংশ নেয়। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেন এই অধিবেশনে। Consequences of this crisis could exceed those of 1970s. বর্তমান সংকটের মাত্রা 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। বর্তমান সংকট আমাদের পারস্পরিক নির্ভরশীলতার কথা মনে করিয়ে দেয়। কোনো দেশই একা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এর জন্য একটি সমন্বিত এশীয় প্রতিক্রিয়া প্রয়োজন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলোকে এই সংকটের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব থেকে রক্ষা করতে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ নিতে হবে। This moment calls for decisive and coordinated global action. সরকার ভবিষ্যৎ সংকট মোকাবেলায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুদের পরিকল্পনা নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আর গ্যাসকূপ খনন সহ সরকার নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়াচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলন। কৌশলের প্রথম দিন বসেছি। কমিটির সদস্যরা আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ এবং তথ্য উপাত্তের ত্রুটি মূল্যায়ন করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এছাড়া প্রয়োজনীয় সংস্কার করে বাস্তব দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। আমাদের পরিকল্পনা প্রণয়নে একটা বড় রকমের প্যারাডাইম শিফট করতে হবে। বর্তমান পৃথিবীর যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো আগে আমরা ধারণ করব এবং ধারণ করে কৌশল নির্ধারণ করতে হবে যাতে করে আমরা কোনোভাবেই বাধাগ্রস্ত না হই। এবং একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে নীতির ক্ষেত্রে আপনার প্রেডিক্টেবিলিটি থাকতে হবে। জ্বালানি সক্ষমতা বাড়িয়ে বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিচ্ছে বলে জানান পরিকল্পনার প্রতিমন্ত্রী। আমাদের নিজেদের যে জ্বালানির উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এক্সপ্লোর করা। আপনি খেয়াল করে গত 17 বছরে রিগের অভাবে নিজেদের যে আমাদের গ্যাসের সম্ভাবনা আছে, এই গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই তারা প্রায়োরিটি দিয়ে ব্যাপেক্সকে সক্ষম করা এবং তাকে দ্রুততম সময়ে কাজে লাগানো। আগের সরকারের সৃষ্ট সমস্যা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার পরও সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। জ্বালানি নিরাপত্তা নিয়ে কত বয়ান হয়েছে, হাতির ঝিলে উদযাপিত হয়েছে, তাহলে এখন এরকম পরিস্থিতি কেন? তৌহিদুর রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর আগামী 20 এপ্রিল প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সকালে বগুড়া সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়া সিটি কর্পোরেশন ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে যাবেন জিয়াবাড়িতে। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মোর্শেদ মিল্টন এই সময় উপস্থিত ছিলেন। পরে জনসভাস্থল পরিদর্শন করেন দলের নেতারা। বগুড়াবাসীকে দাওয়াত দিতে চাই যে আগামী 20 তারিখে এই আলতাফুন্নেসা ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে জনসভা, এখানে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন বগুড়ার উন্নয়নের স্বার্থে। মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, সে জনবান্ধব, সে বগুড়ার কৃতি সন্তান। বগুড়ার মানুষের সাথে যে প্রোগ্রামগুলো করবে এগুলো সরকারি ম্যাক্সিমামই সরকারি প্রোগ্রামগুলো শেষে বগুড়ার মানুষের সাথে আলাদাভাবে কথা বলার জন্য, দেখা করার জন্য এই জনসভার আয়োজন করা হচ্ছে। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের অস্বাভাবিক সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলো যে সরবরাহ পাচ্ছে তার থেকে কম তেল তারা বিক্রি করছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে ফুয়েল পাম্প চালুর উদ্যোগ নিলেও সার্ভার জটিলতার কারণে এখনো তা চালু হয়নি।
অন্যান্য পাম্পে দেখা যাচ্ছে যে আমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরেও লাস্ট সেশনে এসে বলছে যে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, আপনাদের ফুয়েল দেওয়া বন্ধ। এই পাম্পে তো কন্টিনিউ তেল দিতেছে, এরকম যদি সব পাম্পে দিত তাহলে সমস্যা হতো না। সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত, যাতে সবগুলো পাম্পে যদি তেল দিত তাহলে এইরকম ভোগান্তি সাধারণ মানুষে পায় না। আনলোড হওয়ার সাথে সাথে তাদের ভিআইপি কিছু গাড়িতে তেল দিয়ে দেয়। আগামী 2 মাস জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। এরপরও সংকট কেন কমানো যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চেষ্টা করছে মানুষের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে। এছাড়াও মজুতদারি কমাতে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি যুদ্ধ পরিস্থিতির উপর নির্ভর করছে বলেও জানান তিনি। ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ERL এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। আমদানি করা ডিজেল নিয়ে আরও 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। দুপুরে এমটি লুসিয়া সলিস ও এমটি টর্ম দামিনী জাহাজ দুটি বন্দর চ্যানেল দিয়ে ডলফিন জেটিতে আনা হয়। এর আগে মঙ্গলবার রাতেই প্রায় 32,000 টন ডিজেল নিয়ে এমটি টর্ম দামিনী ও প্রায় 34,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস বহির্নোঙরে আসে। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া। এছাড়া জেট ফুয়েল নিয়ে মঙ্গলবার সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রেস প্রিন্সেস জাহাজ থেকে জেট ফুয়েল খালাস করা হচ্ছে। দেশের চাঁদাবাজি এখনো হচ্ছে স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কুষ্টিয়ার ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে, সেটাকে সরকার মব বলতে চায় না। অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত করা হবে বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। চাঁদাবাজি কি হচ্ছে না? উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স, এই বার্তা আমরা আসলে দেবো। আমি আবারও বলছি, আমরা একটা চোর ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই, আমরা একটা ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই। আমি অন্তত যতদিন আছি, আমি ওই মবের ঘটনাগুলো নিয়েও ডিল করতে চাইব। এগুলো অপরাধ। ডাকাতকে আপনি হাতে নাতে ধরে ফেললেও তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না। পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, পেটানোই যাবে না। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আইসিইউ, এনআইসিইউ চিকিৎসা সবই হয় ফোন কলে। 10,000 একটি আইসিইউ ইউনিটের চিকিৎসা নিশ্চিত করেন একজন মেডিকেল অফিসার। বিকেলে আসেন প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। রাজধানীর উত্তরা থেকে পুরান ঢাকা বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল ঘুরে পাওয়া গেছে একই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পূর্ণাঙ্গ হাসপাতালের বিশেষ বিভাগের জন্য থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চিকিৎসা সেবার মান নিয়ে রনি মজুমদারকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মিডফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতাল। এনআইসিইউর এই শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার নার্স সবাই এক বেডে। ফাঁকা পিআইসিইউ ইউনিট সহ অন্যান্য রোগীদের সেবা। হাসপাতালটির এনআইসিইউ ও পিআইসিইউর চিকিৎসা দিচ্ছেন একজন মাত্র মেডিকেল অফিসার। জানালেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ফোন কলেই দেওয়া হচ্ছে উন্নত সেবা। যে একটা বাচ্চা স্পেশালিস্ট তো কখনোই কোনো হসপিটালই দেখবে না যে স্পেশালিস্ট দৌড়ে চলে আসবে। ওইটা আমাদের মতো জুনিয়র ডক্টরদের আমাদের ম্যানেজ করতে হয়। এমন ওভারফোন অবশ্যই, যেরকম একটা বাচ্চা একটু আগে সিচুয়েশন ড্রপ করছিল, আমি তাকে আমবু করে এখন রিসাসিটেট করে স্টেবল করছি। এখন ফার্দার স্যারকে জানাবো, স্যার এই কন্ডিশন, ফার্দার কোনো টেস্ট যাবে কি না। স্যার উনি আমাকে অর্ডার করবে, আমি ওই অনুযায়ী আর কি কাজ করব। আইসিইউতেও একই অবস্থা। আইসিইউ রেগুলার যে মেডিকেল অফিসার হিসেবে যেই সার্ভিসগুলো আমাদের দেওয়া, সেগুলো আমরা দিচ্ছি। আমাদের প্রফেসর বা কনসালটেন্ট যারা আছেন, তারা যেই রকম অর্ডার দেন বা করেন, সেইগুলো আমরা ফলো করি। আমাদের বিশেষজ্ঞ ডক্টর হলেন ডক্টর মোহাম্মদ মহসিন স্যার। উনি আমাদের মিডফোর্ডের ডিপার্টমেন্টাল হেড, আইসিইউ ডিপার্টমেন্টের। যখন সময় হয় স্যার নিজে একটা করে তখন আসেন।
একই অবস্থা প্যাথোলজিতেও। ফোন কলে প্যাথোলজিস্টকে পয়েন্ট জানানোর মাধ্যমে রিপোর্ট করেন টেকনিশিয়ান। বেশিরভাগ রিপোর্টই সারি না আমরা, বেশিরভাগ রিপোর্টই 2টার পরে সারি। দেন কিছু রিপোর্ট যদি আর্জেন্ট লাগে পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে, দেন আমাদের ওভার ফোনে জিজ্ঞেস করে, তখন আমরা শুধু অনলি পয়েন্টটা জানাই দিই। স্যার সরকারি চাকরি করে ম্যাক্সিমাম, ওনার অফিস টাইম করার পরে দেন অফিস 2টার পর থেকে ওনারা আমাদের সময়টা দেয়। বিশেষজ্ঞরা বলছেন পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এভাবে পরিচালনা করার কোনো সুযোগ নেই। একজন বিশেষজ্ঞ ছাড়া আমরা ক্রিটিক্যাল কেয়ার, কিন্তু এটা খুবই বিশেষায়িত একটা চিকিৎসা পদ্ধতি। শুধুমাত্র একজন MBBS চিকিৎসক তার পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়। তবে একটা পূর্ণাঙ্গ হাসপাতালে অবশ্যই যেখানে জরুরি রোগীর চিকিৎসা করা হয়, সেখানে সার্বক্ষণিকভাবে রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে থাকতে হবে। আইসিইউতে ভর্তি এসব রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কি শুধু বিকেলেই দরকার হয়? আর তাদের শারীরিক অবস্থার অবনতিও কি শুধু বিকেলেই ঘটে? উন্নত চিকিৎসা সেবার এমন দৃশ্য দেখে এমন প্রশ্ন সামনে আসে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। এবারে ইরান যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার অগ্রগতির জন্য সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংঘাতের পরিবর্তে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র উভয় পক্ষই। এদিকে বুধবারও ইসরায়েলি হামলায় লেবাননের 17 জন নিহত হয়েছে। অন্যদিকে পুলিশি কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে অপসারণের দাবিতে শুনানি হয়েছে দেশটির উচ্চ আদালতে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার লক্ষ্যে সৌদি আরব, কাতার ও তুরস্ক যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। ইসলামাবাদে ফিরবেন আগামী শনিবার। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে বলেছেন, এই সফর শান্তি প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ নয় বরং সংলাপ চাই। তবে যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে চাপিয়ে দেওয়া বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। এর আগে সোমবার ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি খুব কাছাকাছি। আমার মনে হয় যুদ্ধটি প্রায় শেষের দিকে। আমি চাই ইরান একটি চুক্তিতে আসুক। সম্ভবত পাকিস্তানে আবারও আমাদের দেখা হতে পারে। তবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত চলমান রয়েছে। পাল্টাপাল্টি হামলার দাবি করেছে উভয় পক্ষ। হিজবুল্লাহর সাথে সংঘাত চললেও মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসে লেবাননের সরকার ও ইসরায়েলের প্রতিনিধিরা। এদিকে যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে অপসারণের দাবিতে শুনানি হয়েছে দেশটির উচ্চ আদালতে। আব্দুল মালেক, RTV। শেরপুর 3 আসনের উপনির্বাচনে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহতের দাবি মিথ্যা প্রমাণিত হওয়ায় সংসদে ক্ষমা চেয়েছেন সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। সন্ধ্যায় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর চলা আলোচনার সময় সরকার দলীয় চিফ হুইপের প্রশ্নের মুখে এই ক্ষমা চান তিনি। গত 9 এপ্রিল শেরপুর 3 আসনে ভোট গ্রহণ চলাকালে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় সামাজিক মাধ্যমে দাবি করা হয়, বিএনপির হামলায় জামায়াতের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি নিহত হয়েছেন। এ সময় সংসদে বক্তব্য প্রদানকালে জামায়াতের এই দায়িত্বশীল ব্যক্তির মৃত্যুর কথা উল্লেখ করেন রাশিদুল ইসলাম রাশেদ। হাফেজ রাশেদ তিনি তার বক্তব্য বলেছিলেন, তাদের একজন কর্মী সেই নির্বাচনে নিহত হয়েছে এবং তিনি এখানে পাঠ করেছেন নীলের রাজন। মাননীয় স্পিকার পরবর্তীতে জানা গেছে সেই কর্মী নিহত হয় নাই এবং তিনি জীবিত আছেন। যেহেতু বিষয়টি সংসদে এসেছে এবং রেকর্ড হয়েছে, সুতরাং এই বিষয়টি আপনি এক্সপান্স করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি ক্ষমা প্রার্থী যে তথ্যটা যেটা এসছে এটা আমার কাছে আসলে প্রশ্নটা এরকম ছিল যে আমাদের আগে যে নির্বাচনে যিনি নিহত হয়েছেন তার সংবাদটা আমি তথ্যটা উপস্থাপন না করার কারণে আমাকে পাশ থেকে চিরকুটটা লেখা হয়। পুলিশ সদস্যদের সরকারি গাড়ি পার্কিং নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতিবাচক মন্তব্যের ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল হোসেন তপু এ রিট দায়ের করেন। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে এ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গত 6 এপ্রিল ঢাকায় দায়িত্বরত একজন পুলিশ সদস্যের গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কিছু নেতিবাচক
নেতিবাচক মন্তব্য করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্যাজিস্ট্রেট মহোদয় যে কথাটা বলেছে, এটা এই বাহিনীর প্রতি একটা আস্থার সংকটে তৈরি হচ্ছে, তারা মনোবল ক্ষুণ্ণ হয়েছে, তাদের কাজে স্পৃহা কমে যাচ্ছে এবং জনগণের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়টা আসার পরে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা রিট ফাইল করেছি। আমরা চেয়েছি যে এইটা একটা শৃঙ্খলা রক্ষার্থে ওই ম্যাজিস্ট্রেট মহোদয়ের প্রতি একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। বর্জ্য দূষণে শিল্প কারখানাগুলোতে ইটিপি প্ল্যান্ট স্থাপনের উপর জোর দিয়েছে সরকার। পাশাপাশি শিল্প বর্জ্যকে সংরক্ষণ করে নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর করতে আমিন বাজারে প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মন্ত্রী জানান, দেশের প্রতিটি শহরে ক্রমান্বয়ে এ ধরনের প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্জ্য থেকে মানুষের ক্ষতির পরিবর্তে সুফল পরিণত করতে কাজ করছে সরকার। দুপুরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। আমাদের সরকার বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমিন বাজারে একটা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপিত হবে, যেই প্রকল্পে আমরা বর্জ্যকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করা হবে এবং ক্রমান্বয়ে প্রতিটি শহরে একই ধরনের প্ল্যান্ট স্থাপন করা হবে, যাতে করে এই বর্জ্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করে, যেন আমরা এটাকে সম্পদে রূপান্তরিত করতে পারি। নকল বন্ধে শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক। সকালে সিলেট নগরের মেন্দিবাগ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সচিবের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষকরা ভালো করে পড়ায় না বলে এবং কারিকুলাম সিলেবাস ব্যবস্থা নেই বলে নকল করে শিক্ষার্থীরা। এর থেকে বেরিয়ে আসতে শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা ব্যবস্থা জরুরি বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। শিক্ষকরা পড়ায় না বলে নকল করে, কারিকুলাম সিলেবাস ঠিক মতো নাই বলে নকল করে, মানসম্মত শিক্ষার ব্যবস্থা নাই বলে নকল করে, সরকার ঠিক মতো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে না বলেই তারা পরীক্ষা পাস করতে চায়, বা এই পরীক্ষায় পাস করতেই হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা তো পৃথিবীর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ফসিল হয়ে যাচ্ছে নাকি? তো সেই জায়গায় আমাদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে। দেশে পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য প্রকল্প প্রণয়ন করেছে কৃষি মন্ত্রণালয়। এর আওতায় দেশে অধিক উৎপাদনশীল এলাকায় মোট ৮,০০০টি এয়ারফ্লো মেশিন স্থাপন করা হবে। এই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪% পেঁয়াজ অপচয় হলেও ৯ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব বলে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ফলে দেশে উৎপাদিত পেঁয়াজের অপচয় রোধ করা গেলে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমে আসবে। মন্ত্রী জানান, দেশে পেঁয়াজ ও রসুন উৎপাদন করে সংরক্ষণের অভাবে লোকসানে পড়ে চাষিরা। সকালে সংসদ অধিবেশনে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান কৃষিমন্ত্রী। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি, আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। পেঁয়াজ ও রসুন অধিক উৎপাদনশীল এলাকায় মোট ৮,০০০টি এয়ারফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী ২, পাংশা, বালিয়াকান্দা, কালুখালী উপজেলায় ৮০০ থেকে ১,০০০টি এয়ারফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। লাইসেন্সবিহীন কেউ সড়কের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সিটি কর্পোরেশন কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন আব্দুল সালাম। এছাড়া অল্প জায়গায় বেশি দোকান যেন বসতে না পারে, সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান তিনি। ১ সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে, যাতে
পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে ঠিক থাকে, আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সিরিয়াল ধর্ষণের অভিযোগে রাশিদুল ইসলাম রাব্বি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে একাধিক ভিকটিম শনাক্ত হয়েছে এবং নতুন অভিযোগ আসার আশঙ্কা রয়েছে। ডিএমপি বলছে, কৌশলে ভিকটিমদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলত রাব্বি। ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো রেপ করেন, কখনো কখনো পর্নোগ্রাফির কাজ করেন, এবং আমরা যেগুলো ভিকটিম পাইছি সবগুলা হলেন মিরপুর এলাকা। এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। তার বিরুদ্ধে এই ধরনের আগে একটা মামলা ছিল কদমতলীতে, এবং তার কোনো অ্যাসোসিয়েট আছে কিনা আমরা যাচাই বাছাই করতেছি, চেষ্টা করতেছি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানি 26 এপ্রিল। সকালে একজন বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শুনানির এদিন ধার্য করে। পরে একই ট্রাইব্যুনালে আন্দোলনকারীরা কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 27 এপ্রিল নির্ধারণ করা হয়। এছাড়াও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 21 এপ্রিল। রাজধানীর মোহাম্মদপুর নূরজাহান রোডে মিনিস্টার মাই ওয়ান গ্রুপের নতুন শোরুম মিনিস্টার গ্যালারি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ফিটনেস ক্লাবের সভাপতি আমির হোসেন সহ মিনিস্টার মাই ওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদুল ইসলাম এবং শোরুম বিভাগের বিভিন্ন ম্যানেজার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার মাই ওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে নগদ এবং সহজ কিস্তিতে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করতে কাজ করছে শিল্প গ্রুপটি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভিভিআইপি প্রটোকল উল্লেখযোগ্য হারে হ্রাস করায় ঢাকার ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। সাধারণ চলাচলের কারণে রাস্তা বন্ধ না হয় সচল থাকছে ট্রাফিক সিগন্যাল, ফলে যাতায়াতের সময় ও যানজট কমেছে। ভিভিআইপিদের ট্রাফিক নিয়ম মানার প্রবণতা দেখে সাধারণ মানুষও ট্রাফিক আইন ও সিগন্যাল মানতে উৎসাহিত হচ্ছে। ঢাকার রাস্তায় গড় গতি 4.5 কিলোমিটার থেকে বেড়ে 5.3 কিলোমিটার হয়েছে। এই উদ্যোগের ফলে রাষ্ট্রীয় খরচ কমার পাশাপাশি প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জিত হচ্ছে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। দুপুরে দেবিদ্বার উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এদিকে পটুয়াখালীর ধুমকিতে ট্রাক চাপায় প্রাণ গিয়েছে সাবেক এক ব্যাংক কর্মকর্তার। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক রিয়াজ হাওলাদার। নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। পাশাপাশি পেসার নাহিদ রানাকে ট্রাম্প কার্ড বলে মনে করেছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অপরদিকে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে শক্তিশালী মানছে কিউইরা। আশা পেস বোলিং বান্ধব উইকেট হবে এই সিরিজে। আরও জানাচ্ছেন কাজী মাহিম হাসান। শুক্রবার কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচকে সামনে রেখে দুদলই বুধবার নিজেদের মিরপুরে ঝালিয়ে নেয়। উভয়ের লক্ষ্যই সিরিজ জয়, আর সেখানে উইকেট কেমন হবে তা নিয়ে যেন চিন্তা নিউজিল্যান্ড শিবিরে। কেননা অতীতে বাংলাদেশে এসে যতবারই ধরাশায়ী হয়েছে প্রতিবারই স্পিনে কাবু হয়েছে কিউইরা।
তবে এখন বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। টাইগারদের আছে এক ঝাঁক তরুণ পেসার। নিউজিল্যান্ডও মনে করে আগের মতো স্পিন বান্ধব উইকেট করবে না বাংলাদেশ। তবে নিজেদের প্রস্তুতি আছে নাকি দুইভাবেই। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান সাজাতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবেলা করতেই হবে, ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা পিচ দেখেছি, একদমই ভিন্ন রকম স্পিন উইকেট মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্য প্রস্তুত রেখেছি। তবে বাংলাদেশের দলের দারুণ কিছু পেসার রয়েছে, তাই স্পিন উইকেট বানানোর দরকার নেই। অবশ্য বাংলাদেশ এসব নিয়ে ভাবছে না। হেড কোচ ফিল সিমন্স বলছেন তার ট্রাম্প কার্ড ওই পেসারই। নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে, সব সময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সে বাংলাদেশের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। এছাড়া ব্যাটিংয়েও উন্নতি করায় চোখ বাংলাদেশ কোচের। টপ ও মিডল অর্ডারেও বড় রান চান সিমন্স। আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ অর্ডার থেকে শুরু করে 5, 6, 7 এবং 8 নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। পরবর্তী বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে সিরিজটি মিরাজ শান্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিপক্ষকে কোনো প্রকার সুযোগ দিতে চায় না বাংলাদেশ। কাজী মাহিম হাসান, ITV, ঢাকা। ফুটবল। এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরার বাংলাদেশ অধ্যায়। এর আগেই হাই প্রোফাইল কোচের খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ফেডারেশন। এরই মধ্যে এক ঝাঁক হাই প্রোফাইল কোচের CV জমা পড়েছে বাফুফের মেইলে। তবে কারা আছেন সেই তালিকায়, সেই বিষয়ে বিস্তারিত জানব মাহফুজুল ইসলামের রিপোর্টে। হামজা চৌধুরীর আগমনে পাল্টে যাওয়া বাংলাদেশ জাতীয় দল এখন দক্ষিণ এশিয়ার ফুটবলের ব্র্যান্ড। কাবরেরা অধ্যায় শেষে এখন হামজা জামালদের নতুন ওস্তাদের খোঁজে বাফুফে। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই সরগরম এশিয়ার ফুটবল কোচদের বাজার। জানা গেছে এক ঝাঁক হাই প্রোফাইল কোচের জীবন বৃত্তান্ত জমা পড়েছে বাফুফের কাছে। এ তালিকায় কারা আছেন সে বিষয়ে জানাতে নারাজ ফেডারেশন। তবে জানা গেছে বেশ কিছু হাই প্রোফাইলের নাম, যেখানে আছেন মিওদ্রাগ রাদুলোভিচ। এশিয়ার কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন মন্টিনিগ্রোর এই কোচ একাধিকবার সামলেছেন লেবানন জাতীয় দলের ডাগআউট। এছাড়াও মন্টিনিগ্রো জাতীয় দল ও মিয়ানমার জাতীয় দলের হেড কোচের ভূমিকায় ছিলেন তিনি। মিয়ানমার, কেনিয়ার, রুয়ান্ডা, জাম্বিয়া, লেসোতো, লাইবেরিয়ার মতো দেশের জাতীয় ফুটবল দল সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জার্মান কোচ অ্যান্টোইন হে জামাল হামজাদের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে। পর্তুগিজ বংশোদ্ভূত টনি কম্পেইসাওয়ের নাম আছে আলোচনায়। হাই প্রোফাইল অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ 2019 থেকে 2022 সাল পর্যন্ত সামলেছেন ক্যামেরুন জাতীয় দলের ডাগআউট। জার্মান ফুটবল পাওয়ার বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা বার্ন্ড স্টর্ক আছেন লাল সবুজের হেড কোচ হবার তালিকায়। আগ্রহ দেখিয়েছেন অভিজ্ঞ এই কোচ। হাঙ্গেরি জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। আছে কাজাখস্তান জাতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা। এছাড়াও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। গুঞ্জন আছে বাংলাদেশের বেশ কয়েকজন কোচও আছে আগ্রহীর তালিকায়। জুলফিকার মাহমুদ ও মারুফুল হককে নিয়ে গুঞ্জন আছে ফুটবল পাড়ায়। নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারও আছেন এই তালিকায়। তবে তিনি আবেদন করেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।